ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। শুভেন্দু অধিকারীর ব্যবহার করা এই অপ্তবাক্যটা যে কতখানি সত্যি সেটা এবার হারে হারে টের পাচ্ছে তৃণমূল কংগ্রেস, দেখছে গোটা বঙ্গবাসী। যখন এসআইআর বিহারে চালু হলো তখন পিসিমণি ভাইপোমণির কত চিৎকার চেঁচামেচি যে বাংলাতে এসআইআর কিছুতেই চালু করতে দেব না। তারপর যখন ইলেকশন কমিশন বুক ঠুকে চালু করে দিল তখনও কত হম্বিতম্বি, একটা নামও বাদ গেলে নাকি 10 লাখ লোক নিয়ে গিয়ে না 1 লাখ লোক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে তাণ্ডব কাকে বলে দেখিয়ে দেবে। আর যে মুহূর্তে শুভেন্দু অধিকারী মনে পড়িয়ে দিলেন যে দিল্লি পুলিশটা অমিত শাহের আন্ডারে আছে এবং তাদের লাঠির সাইজ 6 ফুট, ঠিক সেই অবস্থাতেই এইবার প্যাঁচে পড়ে গেছেন হম্বিতম্বি করে কোনো লাভ হবে না। ভুয়ো ভোটার, ফেক ভোটার, ইল্লিগাল বাংলাদেশি, রোহিঙ্গা সব বাদ যাবে যখন বুঝতে পেরে গেছে তখন এবার নিজের জায়গায় ফেরত এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত হম্বিতম্বি শেষে এবার বক্তব্য, এসআইআর প্রস্তুতি বিএলএ সহ দলের সর্বস্তরে নেতা কর্মীদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন, কিসের দরকার? তৃণমূল কংগ্রেস নাকি এসআইআর জন্য তৈরি আছে, বাংলায় একটা নামও বাদ দিতে দেবে না, বিএলওরা যদি বাদ দেয় তাদেরকে মজা বুঝিয়ে দেবেন, ইলেকশন কমিশনকে কত ধানে কত চাল বুঝিয়ে দেবেন, তাহলে গোটা দলকে নিয়ে জরুরি বৈঠক কেন ডাকতে হচ্ছে? ওই যে জল কারা একটা খায় বটে, তবে ঘুলিয়ে খায়, সেই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে আজ বিকেল 4:30 থেকে শুরু হচ্ছে, এরপর নাকি বেশ কয়েকদিন ধরেই চলবে। দলের সমস্ত স্তরের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলা স্তরের নেতা, ব্লক স্তরের নেতা সবাইকে বোঝানো হবে ঠিক কীভাবে এসআইআরটাকে করতে হবে, বিএলএদের কাজটা কি হবে। আসলে মেন জায়গাটা বুঝে গেছেন যে এবার আর কোনো প্যাঁতারা কাজ করবে না, তাই শেষ মুহূর্তে একটা চেষ্টা চলছে। কিন্তু তাতে কি লাভ হচ্ছে? কিন্তু তার থেকেও যেটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে এত হম্বিতম্বি করলেন, তারপর হঠাৎ করে সুর করে সুর নরম করে এখন গোটা দলকে নিজের হাতে এসআইআর প্রক্রিয়া চেনানোর এত কি দরকার হয়ে পড়ল? আসলে চারিদিক থেকে চাপ খেতে শুরু করে দিয়েছেন। চাপটা আসছে দলের ভেতর থেকে, চাপটা আসছে দলের বাইরে থেকে। তাই কি করবেন, কিভাবে করবেন আর বোধহয় ভেবে উঠতে পারছেন না। আর তাই এত কিছু তামঝাম চলছে দলের মধ্যেই। গতকাল প্রথমে ঘেঁটিটা নাড়িয়ে দিয়েছিলেন ওই সো কল্ড বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে এসআইআর হোক না, আরও তো 12টা রাজ্যে হচ্ছে, অসুবিধা কি আছে? ভালোভাবে যদি এসআইআর হয় অসুবিধার তো কোনো রকম কিছু নেই। বিশেষ করে হিন্দু না মুসলিম সেটা তো কোনো ফ্যাক্টর নয়, কেউ যদি ভারতীয় হয় 2002-এর তালিকায় নাম থাকে এসআইআর হয়ে যাবে সুষ্ঠুভাবে। আর যদি সত্যিই কেউ ভারতীয় না হয় নাম বাদ যাবে। যদি কেউ ফেক ভোটার থেকে থাকে, মৃত ভোটার থেকে থাকে, ডুপ্লিকেট ভোটার থেকে থাকে, অস্তিত্বহীন ভোটার থাকে, তাহলে বাদ যাবে। হুমায়ুন কবির এই কথা বলে দিচ্ছে, যেটা এতদিন বিজেপি বলে আসছিল, যেটা এতদিন নির্বাচন কমিশন বলে আসছিল। আর তাই থোঁতা মুখ ক্রমশ ভোঁতা হয়ে যাচ্ছে শীর্ষ নেতৃত্বে। বুঝতে পারছেন দলের লোককেই, দলের বিধায়কদেরই তিনি বোঝাতে পারছেন না যে এসআইআরটা কেন আটকাতে চাইছেন, আটকাতে কেন মরিয়া হয়েছে। আসলে প্রবলেমটা হচ্ছে হুমায়ুন কবিররা জিতছেন সংখ্যালঘু এরিয়া থেকে, সেখানে যাই হয়ে যাক, কাটা কলা গাছ দাঁড়ালেও তৃণমূল কংগ্রেসে জিতে যাবে এরকম একটা হাওয়া রয়েছে। কিন্তু এই বলেও যে ম্যানেজ দেওয়া যাবে না, কেননা দলের আর এক দোর্দণ্ড প্রতাপ নেতা, ওই তিহার থেকে ঘুরে আসা অনুব্রত মণ্ডল, তিনিও বলছেন এসআইআর হলে হোক, ক্ষতি কি? অনুব্রতর পাল্টা সুরে অস্বস্তিতে তৃণমূল। তাহলে বীরভূম, যেখানেও যথেষ্ট রকম সংখ্যালঘু ভোট আছে, সেখানেও ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এরকম বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কিন্তু তিনি তিহার ঘুরে বুঝে গেছেন যে এই সব বিরোধিতা করে কোনো লাভ নেই। যদি এটা ভেবে থাকে ইলেকশন কমিশন করবে, তারা করবেই, এটাকে আটকানোর কোনো জায়গা নেই। আর সেই জায়গা থেকে যদি দলকেই বোঝাতে না পারেন, দলের নেতা, দলের বিধায়ক তাদেরকে দিয়েই বলাতে না পারেন, সাধারণ মানুষের সামনে আতঙ্কটা তৈরি করবেন কি করে? তাই যখন আটকানো যাবে না, তাই ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে। আসলে ট্রেনিংটা হচ্ছে সত্যি এসআইআর প্রসেসটাকে সুষ্ঠুভাবে করার জন্য, নাকি ওই যারা সম্পদ দুধেল গায় তাদের বাঁচাবার জন্য? কেন উঠছে এই প্রশ্নটা? কেননা বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য গতকাল কিন্তু ডায়মন্ড হারবার, মানে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের লোকসভা কনস্টিটিউশনডেন্সি, সেই জায়গাটাকে তুলে ধরে তিনি কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। একদম ডায়মন্ড হারবার বিধানসভা এবং জয়নগর বিধানসভা, যেখানে 128% সেখানে সংখ্যা বৃদ্ধি হয়েছে ভোটারের। কি করে হয়? এবং সেই সংখ্যাটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের। এবং শুধুমাত্র তাই নয়, পুরো যদি ডায়মন্ড হারবার লোকসভাটাকে দেখা হয় 2002-এর
যখন এসআইআর হয়েছিল সেখানে বোধহয় ওই 9-10 লাখ মতো ভোটার ছিল, সেটাই এখন এসে হয়ে গেছে প্রায় 19 লক্ষ, ডবলের কাছাকাছি। এবং যেটা দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনক যেটাই বলুন না কেন, এই যে বৃদ্ধিটা হয়েছে সেখানে হিন্দুদের বৃদ্ধি যৎ সামান্য, কিন্তু লাফিয়ে যেটা বেড়েছে সেটা সংখ্যালঘু ভোট। এবং এটাই শ্রমিক ভট্টাচার্য দাবি করছেন, ওই যে 72টা চৌকি 52টা চৌকি করতে দেওয়া হয়নি, বিএসএফ পাহারা দিতে পারেনি, একটা ব্যাপক অঞ্চল বিএসএফের নজরদারিতে থাকতে পারেনি, সেইটাকে ব্যবহার করে, এবং বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলা, সীমান্তবর্তী জেলা, সেইটাকে কাজে লাগিয়ে, ওই নদীপথগুলোকে কাজে লাগিয়ে হুড়ুম হুড়ুম করে সেখানে কিন্তু ঢুকে গেছে রোহিঙ্গা এবং বাংলাদেশি, এবং তারাই এখানে এসে নাম পাল্টে হয় হিন্দু হয়ে গেছে, আর না হলে ওই সংখ্যালঘু হিসেবেই থেকে যাচ্ছে। এবং তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু তৈরি করে দেওয়া হয়েছে। এরাই তো ওই 7 লাখ ভোটে জয় পাওয়ার মেন কারিগর, এই জায়গাটা তুলে দিচ্ছে। এবং মানুষ কিন্তু এটা অবিশ্বাস করছে না। এই নিয়ে আমি বহু মানুষের সঙ্গে গতকাল থেকে কথা বলছি, সকলেই বলছে হ্যাঁ এটাই তো মেন জায়গা, এবং সেই মেন জায়গাটাকে আটকানোর জন্যই তো এত মরিয়া। বিহারে এই যে এত চেঁচামেচি করা হলো, যে 54 লক্ষ ভোটারের নাম বাদ গেল, সেখান থেকে 54 জনও এসে বলল যে না আমার তো সমস্ত ভ্যালিড ডকুমেন্ট আছে, এই দেখুন। কিন্তু তা সত্ত্বেও জোর করে, আমি যেহেতু বিজেপিকে ভোট দিই না সেই জন্য আমার নাম ষড়যন্ত্র করে কেটে বাদ দেওয়া হয়েছে, কেউ তো এসে বলেনি। তাহলে এদের এত এত মরা কান্না শুরু হয়ে গেছে কেন? মরা কান্না কেন শুরু হয়ে গেছে সেটা কি আর নতুন করে ব্যাখ্যা করার জায়গায় থাকছে? আসলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেটা আপনাদের এতদিন একটা বেশ টেনশনের জায়গা ছিল, যেটা খুব ভালোভাবে বাম এবং কংগ্রেস খাওয়াতে পেয়েছে, সেটা হচ্ছে সেটিং থিওরি। আসলে এই সেটিং থিওরি মানুষের বিশ্বাস করারও কারণ রয়েছে, কেননা আমরা বড় বেশি আবেগপ্রবণ, আমরা বড় বেশি কল্পনাপ্রবণ, আমরা বাস্তবের মাটিতে একটু কম পা দিয়ে চলি। রাজনীতির কারবারিরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেন, কিন্তু আমরা সেটাকেই ভুল করে বসে থাকি যে কেন এখনো হচ্ছে না, কেন এখনো হচ্ছে না, আর সেই জন্য সেটিং থিওরি চলছিল। কিন্তু অমিত শাহজি যে কথাটা বলেছেন সেখান থেকে সেটিং থিওরি সেটা তো গঙ্গায় ভেসে চলে গেছে। বিহারের নির্বাচন রয়েছে, খুব স্বাভাবিকভাবে বিজেপির শীর্ষ নেতৃত্ব আপাতত বিহারের রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু বিহারের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও চোখ যে বাংলায় রয়েছে, পাখির চোখ যে বাংলা, সেটা অমিত শাহজি কালকে কিন্তু প্রমাণ করে দিয়েছেন। তিনি বিহারে যে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছিলেন, নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছিলেন, সেখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলায় এই এসআইআর নিয়ে এই রাজ্যের শাসক দল এত বাধা দেবার চেষ্টা করছে, তার একটাই কারণ, তারা অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছে। এই অনুপ্রবেশকারীদের না বাঁচাতে পারলে তারা ভোটে জিততে পারবে না। আর এই অনুপ্রবেশকারীদের যদি আমরা হটাতে না পারি, তাহলে বাংলা ছেড়ে দিন, গোটা ভারতবর্ষ একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। ভারতের ইন্টারনাল সিকিউরিটি, সেই জায়গাটা কিন্তু রীতিমতো টেনশনের জায়গায় চলে যাবে। তাই বাংলায় এসআইআর হবেই, যেভাবে বিহারে হয়েছে, খুব সুষ্ঠুভাবে হবে, এবং তারপর সেই স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে বাংলায় ভোট হবে। অর্থাৎ অমিত শাহজি যখন বিহার থেকে এই কথা ঘোষণা করে দেন, তার মানে এইটুকুনি বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন যদি আতান্তরে পড়ে, এখানে বাধার সম্মুখীন হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রকের তার ফলে হেল্প চায়, স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু হেল্প করার জন্য পুরোপুরি তৈরি আছে, এবং বাংলাতে প্রয়োজন হলে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিতে দুবার তারা ভাবনা চিন্তা করবে না। আর তাই অমিত শাহজির কাছ থেকে এই বার্তা যখন ক্লিয়ার হয়ে গেছে, তখনই গেছে মাথাটা খারাপ হয়ে। আমরা দেখলাম গতকাল যখন তিনি গেলেন ওই পানিহাটিতে, একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে, এনআরসির জন্য ভয় পেয়ে প্রাণ চলে গেছে, এইসব নিয়ে যখন বাজার গরম করার চেষ্টা চলছে, তখন সেখানে গিয়ে একদম বেলাগাম আক্রমণ। সেখানে এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তো বটেই, এমনকি অমিত শাহজি তারও বাবার সার্টিফিকেট তুলতে চাইছেন। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোধহয় স্বভাবের মধ্যেই ঢুকে গেছে মানুষের বাবা টাবা নিয়ে কথা বলা। কেন বলছে এই কথাটা, অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলছেন। সেই জায়গাটায় কি কোনো দুঃখের ব্যাপার আছে? এটা নিয়েও দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকে চর্চা করছেন। আমরা দেখেছিলাম সেই কাঁথিতে গিয়ে শুভেন্দু অধিকারী ডাক তোর বাপকে করে হুঙ্কার, তারপর কি হয়েছিল, হেরে ভূত হয়ে বাড়ি চলে আসতে হয়েছিল। এখন জ্ঞানেশ কুমারজি, অমিত শাহজি তাদের বাবার সার্টিফিকেট দেখতে চাইছেন। কি অদ্ভুত কথা। এবং সেইখানে তিনি যে বেলাগাম আক্রমণটা করেছেন, তোর অমিত শাহ আর মোদী সরকার আমাদের থেকে যে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা। একজন রাজনীতিবিদ, একজন আইনসভার সদস্য, সে বলছে কি না আইন হাতে তুলে নাও, বিজেপি নেতারা এলে বেঁধে রেখে দাও। ভারতবর্ষের আইনের, সংবিধানের কোন ধারায় ঠিক বলা আছে যে কাউকে পছন্দ না হলে তাকে, যদি আমার প্রতিপক্ষ মনে হয়, তাকে বেঁধে রেখে দিতে হবে?
তাকে তুই তোকারি করে কথা বলতে হবে। আসলে নার্ভটা আর ধরে রাখা যাচ্ছে না, মুখ চোখ পেল হয়ে যাচ্ছে, কেননা ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। 7 লাখ জয়ের যে ফুটানি, সেই ফুটানি কি এবার বন্ধ হয়ে যাবে? এবার কি ক্ষমতা থেকে চলে যেতে হবে? সেই আতঙ্কটা গ্রাস করছে। আর সেই জন্য তুই তোকারি, বাপ তুলে কথা বলা, সরাসরি অমিত শাহ এবং তার থেকেও বড় কথা ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করা, কোথাও গিয়ে একটা বার্তা দেওয়া যে এবার আমি শহীদ হতে চাই, কেননা আর কিছুদিনের মধ্যেই তো অন্য কোনো অ্যাকশন হতে পারে, সেই নিয়ে জল্পনা তুঙ্গে আছে। আমরা চুপচাপ নাক ধরে বসে আছি, কেননা যতক্ষণ না হবে, না আঁচালে আমাদের তো বিশ্বাস নেই। কিন্তু সেই ছবিটা, সেই ইঙ্গিতটা কি স্পষ্ট হয়ে গেছে? এদের হাতে তো আইবি টাইবি অনেক কিছু আছে, সেই জায়গা থেকে কি রিপোর্ট চলে এসছে? সেই জন্য এই তুই তোকারি হচ্ছে। এইসব যখন এইদিকে চলছে, তখন একটা অদ্ভুত পোস্ট দেখলাম, যেটা খুব সিগনিফিক্যান্ট লাগলো এই এসআইআর ঘোষণার মুহূর্তে। এসআইআর ঘোষণা হতেই কলকাতায় ম্যাজিক দেখলেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি। বেশ সক্রিয় বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং সোশ্যাল মিডিয়াতেও তিনি কিন্তু সুন্দর সুন্দর পোস্ট করেন। সেখানে তিনি একটা অদ্ভুত পোস্ট করেছেন, সেটা বলছেন যে মুহূর্তে এসআইআর ঘোষণা হয়ে গেছে, আশপাশের বেশ কিছু মানুষ যাদের অদ্ভুত কালারফুল সব দাড়ি ছিল, যাদেরকে দেখি একটু বেশ সন্দেহজনক লাগতো, তারা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় কাজ করতো, তারা নাকি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তাদেরকে আর তিনি খুঁজে পারছেন না। এ যেন পিসি সরকারের ম্যাজিক। আসলে ম্যাজিকটা তো অন্য জায়গায় হচ্ছে। যারা এতদিন এখানে জাঁকিয়ে বসেছিল এবং ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছিল, কিন্তু ভারতবর্ষের ক্ষতি করার পরিকল্পনা করছিল, এবং কিছু রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থে তাদেরকে মদত দিচ্ছিল, রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে এখানে আশ্রয় দিচ্ছিল এবং নিজেদের ভোট ব্যাংক বানিয়ে রেখেছিল। এই এসআইআর তাদের খেলা শেষ করে দেবে। আর সেই এসআইআরে যদি চিহ্নিত হয়ে যায় এরা ভারতীয় নয়, এরা ভারতবর্ষের কেউ নয়, ভারতবর্ষে জোর করে এসে ঢুকে পড়েছে, তাহলে তার অভিঘাতটা আগামী দিনে আরও মারাত্মক হতে পারে। সেই টেনশনটা কি এবার তারাও বুঝতে পারছে? তাই অভিষেক ব্যানার্জিরা যতই তর্জন গর্জন করুক যে একজনের নামও বাদ দিতে দেব না, এই ছবিটা তাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারতীয় না হলে একজনও ওই ভোটার তালিকায় নাম তুলতে পারবে না। আর ওই ভোটার তালিকায় নাম যদি না তুলতে পারে ভারতীয় না হওয়ার জন্য, তাহলে তারপরে আরও বড় কড়া পদক্ষেপ তাদের জন্য অপেক্ষা করছে। আর সেই জন্যই কি তারা পিসি সরকারের ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাচ্ছে? সব মিলিয়ে ক্রমশ ছবিটা স্পষ্ট হচ্ছে। এসআইআর বল যত গড়াচ্ছে, তত তৃণমূলের যে ফাঁকা আওয়াজ ছিল সেই জায়গা থেকে আলটিমেটলি কোনো জায়গায় আটকাবার কোনো জায়গা নেই, এবং নির্বাচন কমিশন পুরো আটঘাট মেধেই নামছে, এবং প্রয়োজন হলে এইসব তর্জন গর্জনই সার হবে। যদি সামান্যতম বাধা আসে, কঠিনতম পদক্ষেপ গ্রহণ করতে একটা মুহূর্তও ভাববে না। আর তারপর যারা খেলা হবে বলে চিৎকার করছিল, তাদের কি খেলা শেষ হয়ে যাবে? আর সেই জন্য কি সীমাহীন আতঙ্ক তাদেরকে ক্রমশ গ্রাস করছে? প্রশ্নগুলো উঠছে। এসআইআর বল আর একটু গড়ালে, বেশ কয়েকটা দিন গেলে সেই ছবি স্পষ্ট হবে। অ্যাকচুয়াল এসআইআর প্রসেস যখন চালু হয়ে যাবে, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু হবে এবং সেই ফর্ম ফেরত আসা শুরু হবে, তখনই কিন্তু আসল ছবিটা ক্লিয়ার হবে। কিন্তু তার আগেই যাদের আতঙ্ক সবথেকে বেশি ছিল এবং যে কারণে এসআইআর আটকাতে মরিয়া ছিল, তাদের দেউলিয়াপনাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন এসআইআর নিয়ে, এইসব আপডেট নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।